আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুদ্দিন রুম্মান। গতদিন দেখেছেন একজনকে এই সোফাতে বসেই পাশে বসিয়ে ইন্টারভিউ নিচ্ছিলাম। তা হঠাৎ করে আজকে আমার অনেক পুরনো দিনের কথা কিছু স্মরণ হয়েছে, পাশাপাশি কিছু বই আমার ছিল অনেক আগের, সেটা 2002 সাল, 1 সাল, 3 সাল এই সময়কার কিছু বই একটু আমার বুকসেলফটা পরিষ্কার করতে গিয়ে বইগুলো আমার চোখের সামনে পড়ে গেল। যখনই চোখের সামনে পড়ে গেল কিছু পুরনো স্মৃতি মনে হয়ে গেল, তখন চিন্তা করলাম যে আপনাদেরকে আমার পুরনো স্মৃতির কিছু অংশ শেয়ার করি, কিছুটা হলেও এই ভিডিও থেকে শিখতে পারবেন। আর যারা ভিডিওটি আমার দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, যারা আমার সম্পর্কে কিছুটা হলেও জানা আছে আর বাকি কিছু আমার কাছে মনে হয় জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে আপনারা নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান, আশা করি ইনশাআল্লাহ। আমি এই যে বইগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে অনেকগুলো বই আছে, আমি বই নিয়ে আসছি। এখানে দেখবেন যে আমি 2001 সাল 2 সালের দিকে পেপার টুকরো টুকরো করে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি চেষ্টা করতাম যে এটা কীভাবে মেনটেন করা যায়। আজকে তো আপনারা হয়তো বা ইউটিউবে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স, অসংখ্য চ্যানেল আছে যারা এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিয়ে থাকে। তখন কিন্তু ইউটিউবের ততটা আপনার ছিল না, কি বলবো, তখন ইন্টারনেটের অবস্থা খুব খারাপ ছিল। মনে করেন যে আমি যখন ইন্টারনেট চালানো শুরু করি তখন যদি বলি যে গ্রামাঞ্চল থেকে যদি হয় তাহলে 128 kbps ইন্টারনেট স্পিড 2002 সালে। আমি তখন আপনার এটাকে বলা হয় যে গ্রামীণ ফোনের যে মডেমগুলো ছিল সেগুলো, আর শহরের অঞ্চলে কিছুটা ছিল ওয়াইম্যাক্স, তারপরে আরও কী যেন ইন্টারনেট, সিটি সেলের কিছু নেট ছিল। কিন্তু তখন একেবারে গ্রামাঞ্চলে মোবাইল ফোনের নেট নিয়েই প্রবলেম ছিল, ইন্টারনেট তো অনেক দূরের কথা। তারপরেও কিন্তু আমরা কিছুটা হলেও ইন্টারনেট পেয়েছিলাম, সেটা গ্রামীণ ফোনের মাধ্যমে। একেবারেই যারা বলতে পারেন মফস্বল এলাকা, গ্রামাঞ্চল যেগুলোতে একটু বাজার যেগুলোতে আছে সেগুলোতে হয়তো বা কোনো প্রকার একটা টাওয়ার দেওয়া ছিল, সেগুলোতে কোনো রকম নেট পাওয়া যেত। তখন কিন্তু আমরা ইউটিউব মানে খুব ভালোভাবে চিনতামই না, তখন ইউটিউব চিনতামই না ভালোভাবে। টিপস অ্যান্ড ট্রিক্স তো তখন পাওয়ার মানে কল্পনাই করা যায় না। তখন আমরা কি করতাম, বিশেষ করে আমার ক্ষেত্রে আমি বলছি, তখন আমি কি করতাম, বিভিন্ন ধরনের আপনার এই ছোট ছোট বই কিনতে পাওয়া যেত। যেমন আমি এই কিছু বই আমি কিনেছিলাম, ভোকেশনালের কিছু বই কিনেছিলাম, এখান থেকে কম্পিউটারের ব্যবহার, ঠিক আছে, যে ভোকেশনালের 10ম শ্রেণীর একটা ছিল কম্পিউটারের ব্যবহার। এই বইটা আমি যখন কিনেছি তখন এখানে 2001 সালে মার্চ মাসে প্রথম প্রকাশ পায়, তখনই আমি বইটা কিনে নিই। ভোকেশনালের সাথে যোগাযোগ করেছিলাম, আমাদের এখানে একটি ভোকেশনাল ছিল, তাদের কাছ থেকে আমি এই বইটি নিয়ে তারপরে এই বইটা থেকে বিভিন্ন ধরনের জিনিসগুলো সুন্দর করে এখানে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, একেবারে মেনু বারগুলো সুন্দর করে, MS ওয়ার্ড, তারপরে আপনার এক্সেলের বিভিন্ন ধরনের বিষয়গুলো কীভাবে কী কাজ করবেন না করবেন ওভারঅল একেবারে সুন্দর করে এখানে আপনার করে দেওয়া আছে। তাই সেগুলো কিন্তু আমি দেখার সুযোগ আমার হয়েছিল এই বইটির মাধ্যমে। আর এখন তো আমরা ইন্টারনেটের সুবাদে, তারপরে ইউটিউবের সুবাদে বিভিন্ন ধরনের ব্লগগুলোর মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি। সেম থিং এই যে আরেকটা ভোকেশনালের বই, সেটাও কত সালের, এটা 2002 সালের একটি বই আমি নিয়েছিলাম। এখান থেকেও টুকটাক এই যে এগুলো সব কিছু কিন্তু দেওয়া আছে যে কীভাবে কী করতে হবে না করতে হবে। এগুলো ছিল 2002 সাল, 1 সাল এরকম সময়কার কথা। এর আগের যে সময়টা ছিল 2000 সাল অথবা 1999 সাল, 98 সাল, ওই সময়টাতে আমি যখন কম্পিউটার শেখা শুরু করি তখন আমার একজন স্যার ছিলেন, উনি খুবই শৌখিন ছিলেন। মানে কম্পিউটার প্রথম আমি বলবো যে আমাদের ওই এলাকাতে, ঠিক আছে, সর্বপ্রথম ওই স্যার আমার কম্পিউটার কিনেছিলেন। ওনার নাম হচ্ছে সামিউল হক, ঠিক আছে, উনি প্রথম কম্পিউটার কিনেছিলেন। উনি আমার একজন মাদ্রাসার টিচার ছিলেন, বাট খুবই শৌখিন। ওনার একজন ফ্রেন্ড ছিলেন আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ার, উনি বর্তমানে খুব ভালো একটা পোস্টে আছে, রবিতে মেবি জব করেন। উনি ওনাকে শিখাইতেন। তা উনি যখন ওনাকে শিখাইতেন, আমার বাসার পাশেই ওনার অফিসটা ছিল, একটা গোডাউন ছিল। উনি আবার স্টক বিজনেস করতেন। রংপুর অঞ্চলে কিন্তু আপনার ধান, তামাক, এগুলো পাট, এগুলোর কিন্তু একটা স্টক বিজনেসের ভালো একটি জায়গা। ওই জায়গাটাতে আমি যে অঞ্চলে ছিলাম সেই অঞ্চলে স্যার আমার ওই বিজনেসটা করতেন ওনার শিক্ষকতার পাশাপাশি। তো ওই জায়গা থেকে ওনার যে রুমটা ছিল, ওনার যে অফিস স্পেস ছিল, ওই অফিস স্পেসে উনি কম্পিউটার চালাতেন। আমি ছোট মানুষ ছিলাম তখন, ওনার কাছে যেতাম, স্যার হিসেবে ওনার কাছে যেতাম, গিয়ে বসে থাকতাম, দেখতাম উনি যে কাজগুলো করতে, কম্পিউটার ওপেন করতে অনেক সময় লাগতো। তখন হচ্ছে যে উইন্ডোজ 98, 97 এই উইন্ডোজগুলো তারও আগে 1998 সালের আগে উইন্ডোজ DOS দিয়ে আপনার কম্পিউটারগুলো ওপেন করা হতো। এখন যারা বর্তমান জেনারেশনে যারা আছেন
বিশেষ করে যারা এই সিচুয়েশনে কম্পিউটার চালাচ্ছেন কিংবা শিখছেন তাদের কাছে কিন্তু এই বিষয়গুলো একেবারেই অপরিচিত। উইন্ডোজ 98 হাউ ইজ পসিবল, এরকমটা মনে হবে 15 মিনিট 20 মিনিট লাগে কম্পিউটার ওপেন হতে। আর এখন আমার ল্যাপটপটা ওপেন হতে সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ড সময় লাগে, এত স্পিড। আমার ডেস্কটপ ওপেন হতে সর্বোচ্চ ম্যাক্সিমাম 5 সেকেন্ড লাগে, কিন্তু তখন 12-13 মিনিট 15 মিনিট সময় লাগতো। একটা কমান্ড দিয়ে আপনি অনেক কিছু করতে পারতেন, এরকম একটা সিচুয়েশন তখন ছিল। আজকে কিন্তু এই জিনিসটা নাই, আমরা কিন্তু অনেক ভালোভাবে খুব ফাস্ট কম্পিউটার চালাতে পারছি। ওই যে আমার শুরুটা ছিল ওই স্যারের হাত দিয়ে, তারপরে আমার একজন মামা ছিলেন, তার মাধ্যমে আমি কম্পিউটার শিখি। শেখার পরে MS ওয়ার্ড এক্সেল মাস্টার ছিলাম, মোটামুটি বলতে পারেন যে মাস্টার কেন ছিলাম, ওনাদের কাছ থেকে শেখা তো এক ছিল, পাশাপাশি কিছু বই কিনেছিলাম। এই যে বইগুলোর দেখাই আমি আপনাদেরকে, এই যে বইগুলো যে দেখতে পাচ্ছেন, এইগুলো পাঞ্জেরি পাবলিকেশনের বইগুলো ছিল। দেখেন মুভি মেকিং, কীভাবে আপনার ডিজিটাল মুভিগুলো কাজ করা হয়, তখন মুভি মেকার দিয়ে কাজ করা হতো, ঠিক আছে। এই বইটা এটার পুরোটা সেট ছিল, 16টা বইয়ের একটি সেট ছিল, 16টা কি 18টা বইয়ের একটা সেট এটা। এই বইটা প্রথম আপনার রিলিজ হয় কত সালে, 2003 সালে। এই যে দেখেন, আপনারা দেখতে পারবেন 2003 সালে এই বইটা রিলিজ হয়। তখনই আমি এটা কিনে নিই, কারণ এই বইটা যে প্রকাশ পাবে সেটা আবার প্রথম আলোতে আমি জানতে পারি। টিপস অ্যান্ড ট্রিক্স নামে একটি জায়গা আছে প্রথম আলো, তখন দিত, এখন দেয় কিনা আমি জানি না, কারণ এখন ফিজিক্যালি ওইভাবে পেপার পড়া সম্ভব হয় না। তখন এই বইয়ের একটা দিয়েছিল যে পাঞ্জেরি পাবলিকেশন থেকে এই ধরনের একটি বই প্রকাশ পাচ্ছে, তখন ওখান থেকে আপনারা দেখতে পারবেন। তখন আমি ওই বইটা কিনে নেই। তখন এই বইটির দাম নিয়েছিল, এক একটা বইয়ের দাম নিয়েছিল কত করে, এখান থেকে মোটামুটি 45 টাকা করে তখনই দাম। 2002 সালের 3 সালের কথা বলছি আমি। তারপরে যে দেখেন ডিজিটাল ফটোগ্রাফি কীভাবে, ফটোশপ কীভাবে কাজ করবেন, MS ওয়ার্ডেরও অনেকগুলো বই আছে এখানে। MS ওয়ার্ড 5টা না 6টা বই আছে। তারপর কম্পিউটারে কীভাবে গান বাজনা কীভাবে চালাবেন, অসাধারণ। তখন মনে করেন যে কম্পিউটারের যে ডেস্কটপের যে পিকচারটা আছে, স্ক্রিনটা আছে, এটা পরিবর্তন করতে পারলেই মহাপণ্ডিত। বিষয়টা অনেকটা এরকম ছিল তখনকার সময়ে। আচ্ছা, আর অনেকগুলো বই আছে এখানে, মজার কিছু বই আছে যে বইগুলো আমি আপনাদের, এই যে দেখেন নর্টন সিস্টেম ওয়ার্কস, কম্পিউটার রক্ষণাবেক্ষণ, কম্পিউটার বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এখানে ইয়েগুলো আছে। আমার কিছু পেপার কাটিংও থাকার কথা এগুলোর মাঝখানে, আমি দেখাই, যদি থাকে তাহলে আমি দেখাতে পারবো। উইন্ডোজ XP 2 এক্সেল, তারপরে আছে আপনার এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং। দেখেন ওয়েব ব্রাউজিংয়ের জন্য তখন কিছু বই ছিল, খুব সুন্দর। তখন মনে করেন যে কীভাবে ইন্টারনেট চালু করবেন, কীভাবে নেটওয়ার্ক কানেক্ট করবেন, ওভারঅল যে বিষয়গুলো আছে একেবারে কীভাবে কী করতে হবে না করতে হবে বিস্তারিত, তখনকার জন্য আমার কাছে মনে হয় এই বইগুলো একেবারে বেস্ট একটি বই ছিল। এখন তো অ্যাভেলেবেল সব কিছু ইউটিউবে। ওয়েব সার্চিং, কীভাবে ওয়েবে সার্চিং করতে হবে, কম্পিউটার ট্রাভেল অ্যান্ড শুটিং, তারপরে মাইক্রোমিডিয়া ফ্ল্যাশ MX, যেটা বর্তমানে বলতে পারেন যে যারা বিশেষ করে ফিল্মোরা, তারপরে আপনার এডিটিং করার জন্য যে ক্যামটেশিয়া, অ্যানাদার যে আরও বিভিন্ন ধরনের যে সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যারগুলোতে যারা এক্সপার্ট, তখন এই বিষয়গুলো বেশি ছিল। এই যে আপনার মাইক্রোমিডিয়া ফ্ল্যাশ MX, এগুলোতে খুব সুন্দর সুন্দর কাজ করা যেত, অ্যানিমেশন টাইপের অনেকগুলো কিছু, ওয়ার্ড, বিভিন্ন ধরনের টেক্সট অ্যানিমেশন থেকে শুরু করে সব কিছু করা যেত। তারপর ইন্টারনেট ব্রাউজিংয়ের আরও কিছু আছে, ফ্রন্ট পেজ XP, ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন, তখন তো ফ্রন্ট পেজ XP ছিল, সেটার মাধ্যমে। তারপর হচ্ছে মাইক্রোসফট পাবলিশার XP, ডেস্কটপ পাবলিশিং, কীভাবে ডেস্কটপ পাবলিশিং করা যায় সেগুলো, ছোটদের জন্য কম্পিউটার, মানে অসাধারণ কিছু টেকনিক ছিল এই বইগুলোতে, যে বইগুলো থেকে আমার কাছে মনে হয় আমি অনেক কিছু শিখতে পেরেছিলাম তখনকার সময়ে। এখানে কিছু জিনিস ছিল আমার, এটা এই মুহূর্তে আছে কিনা জানি না, থাকার কথা। কিছু পেপার কাটিংও ছিল এখানে অনেকগুলো, এই যে আছে কিছু পেপার কাটিং আপনাদেরকে দেখাতে পারবো আশা করি ইনশাআল্লাহ। ওয়াও, এই যে দেখেন, এটার ডেটগুলো মনে হয় এখানে নাই, ডেটগুলো থাকলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম যেটা কবেকার। এগুলো দেখি, দু একটা ডেট থাকতে পারে। ফটোশপের, এই যে দেখেন ফটোশপ, এই যে এগুলো ফটোশপের সুন্দর করে এখানে দেওয়া আছে। ফটোশপের 3 অ্যাডোবি ফটোশপ, শুধুমাত্র ফটোশপ যেটা ছিল, স্টার্ট প্রোগ্রাম, ফটোশপ 5.56, এগুলো নিয়ে সুন্দর করে এখান থেকে করা যেত। মোটামুটি এটা প্রকাশ পেয়েছিল কবে, 2002 সালে। হ্যাঁ, 2002 সালের, এটা 2002 সালের পেপারের কাটিংটা আমার কাছে আজও আছে, ঠিক আছে। এটা ফটোশপের ফুল সিরিজগুলো এখানে আছে আমার কাছে। তখন যে টিউটোরিয়ালগুলো দিত
এই টিউটোরিয়ালগুলো এখানে দেওয়া আছে। আগামীকাল টিউটোরিয়াল মাহবুবুর রহমান স্যারের এটা ছিল ফটোশপের, ঠিক আছে, বর্তমানে যিনি মন্ত্রী, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আরও সুন্দর সুন্দর কিছু জিনিস দেখায় এখানে, খুব সুন্দর সুন্দর ফিক্সড ডিজাইন অ্যাডোবি ফটোশপ। এই যে অ্যাডোবি ফটোশপের কিছু কাজ করা যেত সুন্দর এখান থেকে। এটা 2002 সালের কাটিংগুলো, এগুলো আমার কাছে আছে এখন পর্যন্ত। আরও অনেকগুলো বিষয় আছে এখানে আর কি। তারপর কালার গ্রেডিং, ওভারঅল বিষয়গুলো নিয়ে, গ্রেডিয়েন্টের মাধ্যমে নতুন রং যুক্ত করুন। তখন যে এগুলো কিভাবে মানে করেছি, ফটোশপ ফাইল অ্যান্ড ফুল ফরম্যাট 15 পর্ব, এই পর্বগুলো আমার কাছে আছে এখন পর্যন্ত। বাট এর পুরো একটা বই সাজিয়েছিলাম আমি, মোটামুটি বলতে পারেন যে প্রায় অ্যাভারেজ 1000+ টিপস অ্যান্ড ট্রিক্স বিভিন্ন ধরনের একটা বই আমি করেছিলাম। বাট বইটা আমি কোনোভাবে খুঁজে পাচ্ছি না। বইটা হয়তো কেউ নিয়ে গিয়েছে, অথবা ভালো লেগেছে নিয়ে গেছে, এরকম কিছু একটা হতে পারে। আসলে এত কিছু দেখার মূল কারণটি হচ্ছে যে আসলে আমি মূলত কবে থেকে এই কাজগুলো শুরু করেছি। এই যে অ্যাডোবি ফটোশপ এগুলো যেগুলো দেখাচ্ছি আপনাকে, আমি মূলত কাজ করা শুরু করেছিলাম ফ্রিল্যান্সিংয়ের যদি যাত্রাটা আমি বলি, তাহলে আমার বলতে পারেন যে 2002 সাল থেকে মোটামুটি আমি একটা কাজ করা শুরু করে দিয়েছি। অ্যাডোবি ফটোশপ, মাইক্রোমিডিয়া, ফ্ল্যাশ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো যখন ছিল অ্যানিমেশন টাইপের, তো তখন আমি একটা কাজ করেছিলাম। বিশেষ করে অ্যানিমেশনের প্রতি আমার খুব ছিল। বাট অ্যানিমেশনটা আমি কম্পিউটার কনফিগারেশন থেকে শুরু করে ওভারঅল যে বিষয়গুলো আছে ওগুলোর জন্য হয়তো বা শিখে উঠতে পারিনি, কিন্তু বই কিনেছিলাম। এই বইগুলো আমার কাছে এখন পর্যন্ত সংরক্ষণে আছে। আশা করি আমার পরবর্তী প্রজন্ম সেই বইগুলো দেখে অন্ততপক্ষে ইন্সপিরেশন নিতে পারবে যে আসলেই তখন আমরা কিভাবে শিখেছিলাম। আমি 2002 সালের দিকে যখন স্যারের কাছ থেকে কম্পিউটার প্রপারলি শিখে নিলাম, মানে প্রপারলি শিখে নিলাম বলতে কীরকম, এই যে কিছু কয়েকটা প্রোগ্রাম মোটামুটি আমি চালাতে পারি এরকম প্রপারলি আর কি, ঠিক আছে। MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো এক্সেস, এগুলো খুব ভালো চালাতে পারতাম। মোটামুটি বলতে পারেন যে মাস্টার লেভেলের একটা পাবলিক ছিলাম তখন, মানে মাস্টারি করতে পারতাম আর কি। মানে কারো একটু ভুল ধরতে পারলে মনে হয় মহাবড় ওস্তাদ ছিলাম, এরকম একটা সিচুয়েশন আমার তখন ছিল। তখনকার সময়ে আমার ওই মামাটা, যে মামাটার কথা বলছিলাম, সেই মামাটা আপনার করতো, আপনার যেটাকে বলা হয় যে উনি একটা কোম্পানিতে জব করতেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে। সেই কোম্পানিটার মূলত কাজ ছিল এই ধরনের কিছু কাজ ছিল, ডিজাইন রিলেটেড কাজ ছিল। তার আবার বিদেশ থেকে কাজগুলো নিত বিভিন্নভাবে। সে মামাকে আবার ওইখানকার কোনো একজন ভালো এমপ্লয়ি তাকে বললো যে তুমি কিছু মার্কেট প্লেসে করতে পারো। তখনকার মার্কেট প্লেসগুলো যেগুলো ছিল, সেই মার্কেট প্লেসগুলোতে কাজ করা শুরু করলো। তখন আমি যখন ফটোশপে খুব ভালো কাজ করছিলাম, তখন মামা আমাকে বলল যে তুমি এই কাজগুলো করতে পারো। মামা আমাকে কিছু কাজ দিয়ে সহযোগিতা করতো, আমি সেই কাজগুলো করতাম। স্কাইপের মাধ্যমে বিভিন্নভাবে দেওয়া হতো আর কি, যে আমরা এই কাজগুলো এভাবে করে দাও আমাকে, আমি তোমাকে করে দিচ্ছি। আমাকে কিছু পেমেন্ট দিত, আমি কাজগুলো করতাম। তার মানে মামাও কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়েছেন। তবে হাতে খড়িটা শুরু হয়েছিল আমার সামিল হক স্যারের কাছ থেকে। আমি যখন আস্তে আস্তে শেখা শুরু করলাম, তখন আমি কাজ করতাম আমার স্যারের কম্পিউটারে টুকটাক। স্যার কিন্তু আমাকে আবার সময় দিত। স্যারের আবার বিভিন্ন কিছু স্টুডেন্ট ছিল, তাদেরকে আমি শেখাতাম। আমি করতাম, স্যারের চাবিটা পর্যন্ত আমাকে দিয়েছিল যে তুমি এই রুমটাতে এসে এরা যখন আসবে এদেরকে একটু শিখাবে, করবে। আমি মোটামুটি একটা মাস্টার লেভেলে চলে গিয়েছিলাম আর কি, মানে মাস্টার একটা ভাব ছিল গায়ে। তখনকার সময়টাতে 2002 সালের মাঝামাঝি অবস্থার কথা তখন বলছি, যখন 2002 সালের একটু জুন জুলাইয়ের দিকে চলে আসলো, তখন আমার একটা পরিকল্পনা ছিল যে কিছু টাকা পয়সা যদি ইনকাম করতে পারি, তখন হয়তো বা একটু করতে পারবো, একটা কম্পিউটার নিজে থেকে কিনতে পারবো। তখন 2000 আগস্টের দিকে, জুন জুলাই পার হয়ে গেছে, আগস্টের দিকে আমাদের যে বাজারটা আছে ওখানে কয়েকজন মিলে একটা স্টুডিও ছিল, তাদের একটা ডিজিটাল কম্পিউটার, ডিজিটাল প্রিন্ট করার জন্য ওভারঅল যে বিষয়গুলো আছে, মানে 5 মিনিটের ছবি দেওয়ার যে সিস্টেমটা, সেটা নিয়ে আসলো। তারা কম্পিউটার নিয়ে আসলো, কিন্তু তারা কেউই কম্পিউটার চালাতে পারে না। তারা তাদেরকে ঢাকা থেকে একজন ব্যক্তি এসে 3 দিন থেকে তাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করেছে, তারা যতটুকু নিয়েছে, বাট প্রপারলি তারা নিতে পারে নাই। তখন আমি ফটোশপ খুব ভালো চালাই। সামিল হক স্যারের কাছে যখন তারা গেল যে আমাদেরকে একটু হেল্প করেন, তখন আমাকে দেখিয়ে দিলেন। আমি তখন তাদের ওস্তাদ হয়ে গেলাম। আমি তাদেরকে দেখাই, আমাকে মনে করেন যে 2-3 দিন পর পর, 4-5 দিন পর পর 500-1000 করে টাকা দিত। আমার তো মোটামুটি মাথায় ঢুকে গেল যে না, টাকা তো ইনকাম করা যাচ্ছে। তখন এইভাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কম্পিউটারের দোকানগুলোতে আমি তাদেরকে একটু সাপোর্ট দেওয়া শুরু করলাম। যারা তখন একটা মানে বলতে পারেন যে আঞ্চলিকভাবে একটা ভাইরাল হয়ে গেলাম আমি, যে এহসানুদ্দিন নোমান। এহসানুদ্দিন নোমান তো আপনারা এইভাবে চেনেন, বাট নোমান নামে সবাই চেনে। নোমান কম্পিউটার খুব ভালো জানে, একে দিয়ে একটু করানো যাবে। তাদেরকে আমি শিখিয়ে দিতাম ফটোশপ, কিভাবে ফটোশ্যুট করতে হবে, পাশাপাশি কিভাবে আপনার একটা ছবিকে কাজ করতে হবে,
বিভিন্ন ধরনের, আমি তখন ইন্টারনেট চালাইতাম, তখন ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের টুলসগুলো, যেমন ডিসি নামে একটা টুলস আছে, আরও বিভিন্ন ধরনের প্লাগিনসগুলো আছে, এগুলো নামিয়ে দিতাম, নামিয়ে দিয়ে তাদেরকে কাজগুলো বুঝিয়ে দিতাম। বুঝিয়ে দেওয়ার পরে তারা আমাকে টাকা দিত, 500-1000 করে টাকা দিত। বিভিন্ন ধরনের কম্পিউটারগুলো আবার এক্সপি দেওয়ার জন্য কাজ করতাম। তবে একটা দুষ্টামি করতাম, সেটা আমি আজকে আপনাদের সামনে প্রকাশ করে দিই। সেটা হচ্ছে যে তারা তো সবাই যারা কম্পিউটার কিনেছিল তখনকার সময়, তারা কিন্তু উইন্ডোজ দিতে পারতো না। আমি কি করতাম, উইন্ডোজ দেওয়ার পরে একটা কাজ করতাম, সেটা হচ্ছে যে বুট সিস্টেমটা চেঞ্জ করে দিতাম, যাতে করে তারা উইন্ডোজ দেখার পরেও পরবর্তীতে উইন্ডোজ দিতে না পারে। সেটা তখনকার সময় একটা দুষ্টামি ছিল বলতে পারেন। এখন বুঝতে পারি যে না, তাদেরকে তখন ঠকানো হয়েছিল। এটা আল্লাহ মাফ করুক আমাকে। তখন আসলে এত কিছু বুঝতাম না। তখন চিন্তা ভাবনাটা এটা ছিল যে আমাকেই ডাকুক, আমি গুরু হিসেবে থাকি, 500-1000 করে টাকা দিয়ে দেয়, এরকম একটা জীবন চলছিল আমার। তারপর আস্তে আস্তে চিন্তা করলাম যে না, আমার লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করা উচিত। তারপর কি করলাম, এইভাবে কিছু টাকা পয়সা ইনকাম করলাম। এর মাঝখানে একটা কম্পিউটারে কাজ করতে 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 একটু বুদ্ধি খাটে না, বিভিন্ন ধরনের বুদ্ধি চলে আসে না, এরকম একটা বুদ্ধি চলে আসলো যে উইন্ডোজে পেন ড্রাইভ লাগালে অথবা আপনার কিছু খুলে ফেললে টাং টুং শব্দ করে উইন্ডোজ ওপেন হওয়ার সময় ওপেন হচ্ছে হ্যান ত্যান, এই সাউন্ডগুলো কোথায়? পরে সাউন্ডগুলো আমি খুঁজে বের করলাম মিডিয়া ফাইলের ভিতরে, ওখান থেকে সাউন্ডগুলো আবার ওয়াব ফরম্যাটে আছে, WMV ফরম্যাটে, এই টাইপের কিছু একটা ফরম্যাটে ছিল। তা এই সাউন্ডগুলো চেঞ্জ করে তখন আমি একটা জিনিস তৈরি করেছিলাম, সেটাও আজকে আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে যে বস ইউএসবি পাইছে, ভাইরাস চেক করেন, বস ইউএসবি খুললেন, বস সমস্যা আছে। এই যে সিস্টেমটা, সিস্টেমটা বলতে পারেন একটা সিস্টেম। তখন এটা আমি রেকর্ড করলাম, রেকর্ড করে সুন্দর করে ফাইল ফরম্যাটের নামগুলো চেঞ্জ করলাম। এটা আবার বিক্রি করা শুরু করলাম মানুষের কাছে, যে আপনার কম্পিউটারে এরকম করে দিলে এটা আপনার ভাইরাস আছে কিনা সেটা বলে দিতে পারবে। আদৌ কিন্তু বিষয়টা এরকম নয়, এটা একটা জাস্ট সাউন্ড, এটা একটা সাউন্ড। কিন্তু যখন তাদের পেন ড্রাইভ কিংবা কারো মেমোরি কার্ড যখন তারা লাগাতো, তখন বলতো যে বস ইউএসবি পাইছে, বস ভাইরাস আছে, এই টাইপের কিছু একটা। যদি টাং করে শব্দ করতো তখন বলতো বস সমস্যা আছে, বস ইউএসবিতে ভাইরাস আছে। ওভারঅল বিষয়গুলো আপনাকে একটা কনফিউশনের ভিতরে ফেলাই দেবে, বিশেষ করে কাস্টমারদেরকে একটা কনফিউশনের ভিতরে ফেলাই দিবে। যদি ফট করে খুলে দিচ্ছে, দেখবেন যে একটা শব্দ করতেছে, তখন বলছে যে বস সমস্যা আছে। তখন কি করছে, এটা যখন এটা দিলাম, সবার কম্পিউটারে এটা দিলাম, রীতিমতো আমি দেখেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাওয়ার আমার সুযোগ হয়েছিল তখনকার সময় কিংবা এখনকার সময়, যেটাই হোক না কেন। তখনই আমি দেখেছি সারা বাংলাদেশের আনাচে কানাচে একেবারে বলতে পারেন যে একেবারে যে জায়গাগুলোতে কোনোদিন কারেন্ট যাওয়ার পরিকল্পনাই ছিল না, কারেন্ট যাওয়ার কোনো চিন্তাই করতে পারে না, সেই জায়গাতে বর্তমানে কিন্তু বাংলাদেশের সরকার সেই জায়গাগুলো তো কারেন্ট পৌঁছে দিয়েছে। সেই জায়গাগুলোতে কিন্তু তারা তখন কম্পিউটার চালাতো, জেনারেটরের মাধ্যমে ছবি তুলতো কিংবা ডাউনলোডের কাজ করতো। সেই জায়গাগুলো তো আমার এই সাউন্ডটুকু পৌঁছে গিয়েছিল, রীতিমতো এটা ভাইরাল। কিন্তু কে তৈরি করেছিল সেটা কেউ জানে না। কিন্তু আজকের সময়টা যদি হতো ইউটিউব ফেসবুকের মাধ্যমে যদি এই ধরনের কিছু একটা হতো, তাহলে কিন্তু অবশ্যই এটা ভাইরাল টপিক ছিল আমার কাছে মনে হয় এখন পর্যন্ত। আজকে হয়তো আপনারা জানতে পারলেন যে এই জিনিসটা আমি রেডি করেছিলাম তখনকার সময় 2002 সালে এই জিনিসটা তৈরি করা কিন্তু বলতে পারেন যে এখনকার সময়ের একটা আশ্চর্যজনক বিষয়ের মতো অনেকটা, ঠিক আছে। কিন্তু যদিও এখনকার পোলাপানরা, ছেলেমেয়েরা এটাকে আশ্চর্য বলতে কোনো জিনিসই মনে করবে না, একেবারে সিম্পল একটা বিষয়। বাট তখনকার সময় এটা একটা আশ্চর্য জিনিস ছিল। মোটামুটি করে ফেলেছিলাম, আলহামদুলিল্লাহ ভালো। বিভিন্নভাবে টাকা পয়সা ইনকাম, ইচ্ছা মতো টাকা পয়সা ইনকাম, ফটোশপ, প্রিন্টার সেটআপ দিতে পারতেছেন, প্রিন্টার লাইভ চলে যাচ্ছে, প্রিন্টার লাইভ দিতে হচ্ছে। আমি একটা মোটামুটি বলতে পারেন যে একটা ভিআইপি পার্সন হয়ে গিয়েছিলাম কম্পিউটার সেকশনটাতে। তারপরে আপনার বিভিন্ন ধরনের যারা ফটোগ্রাফি করে, ফটোশপ নিয়ে কাজ করে, তাদের তো বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে হচ্ছে, অমুক তমুক। এই ব্যাকগ্রাউন্ডগুলো হাজার হাজার ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করেছিলাম, যে ব্যাকগ্রাউন্ডগুলো পরে তাদের কাছ থেকে প্যাকেজ আকারে বিক্রি করতাম, 1000, 2000, 3000 টাকা করে বিক্রি করতাম, যেটাতে অ্যাভারেজে আমার মান্থলি একটা ভালো ইনকাম আসতো। 2002 সালের শেষের দিকে প্রায় প্রতি মাসে 20, 30, 40 হাজার টাকা করে ইনকাম আসতো। তখন আমি চিন্তা করলাম যে আমাকে তো কম্পিউটার কিনতে হবে। তখন কিন্তু আমার নিজস্ব কম্পিউটার এখনো নাই, আমি মানুষের কম্পিউটারে কাজ করি। তখন কি করলাম, মামাকে বললাম আমার একটা কম্পিউটার কেনা দরকার। তখন খালামণির কাছ থেকে নিলাম টাকা 10,000, আমার বড় মামার কাছ থেকে নিলাম 10,000, ঠিক আছে, বাবার কাছ থেকে নিলাম 10,000, এই 30,000 টাকা। আর আরও কিছু টাকা লাগিয়ে আমি একটা কম্পিউটার কিনলাম আইডি ভবন থেকে, আমার মামা আমাকে কিনে দিলেন। তারপরে এখন মনিটর কেনার টাকা নেই, ওই অবস্থায় মনিটর কেনার আমার টাকা নেই, যে কোনোভাবেই হোক না কেন মনিটর কেনার টাকা নেই। মনিটর কেনার টাকা যখন নাই, তখন কি করব, মামা বললো আমার একটা মনিটর আছে, এরকম চট দিলে মনিটর ওপেন হয়, না হলে ওপেন হয় না।
মানে সে সারাদিন বেহুশ থাকে, একটু চট্টর দিলে হুশ আসে, যতক্ষণ কাজ করতে পারবেন, পরে আবার বন্ধ করে দিলে বেহুশ হয়ে যায়, এরকম একটা সিচুয়েশন। ঠিক আছে, ইটস ওকে, ফাইন। ওই মনিটর নিয়ে এসে কাজ করা শুরু করলাম। তা কিছুদিন পরে আমার মামা আবার আমাকে বললো যে এই জায়গাগুলোতে প্রোফাইল খুলো, এই জায়গাগুলোতে কাজ করো। 2003 সাল শুরু হয়ে গিয়েছে, আমি কাজ করা শুরু করে দিলাম, প্রোফাইল ওপেন করলাম। তারপর আপনার মার্কেট প্লেসগুলোতে পোর্টফোলিও, টুকটাক কিছু পোর্টফোলিও সাজানো গোছানো করলাম। করার পরে হঠাৎ করে একদিন কাজ পেয়ে গেলাম। কাজ পেয়ে যাওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ মনে করেন যে লাইফের একটা ফ্রিল্যান্সিং স্টার্ট হয়ে গেল 2003 সালের প্রথম, 2002 সালের শেষের দিকে এবং 3 সালের প্রথম দিকে, এরকম একটা সময়। এক্সাক্ট টাইম আমি বলতে পারছি না আপনাদেরকে। শুরু করে দিলাম, আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল। আস্তে 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 কিছুদিন পরেই, মাস 2-3 পরেই আমি একটা বড় ক্লায়েন্ট পেয়ে গেলাম। $5 আমাকে হায়ার করলো, অনেক বড় একটা। পরবর্তীতে বলছে তুমি যদি ভালো কাজ করতে পারো আমি তাহলে তোমাকে অবশ্যই কন্টিনিউ কাজ দিব। ইটস ওকে, ফাইন। সে তারপরে কন্টিনিউ কাজ দেওয়া শুরু করলো। আমার আর পিছনে তাকানোর সময় নেই সামনের দিনগুলোতে। এইভাবে আমি কাজ করতে 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 কোনো একটা সময় এসে খুব ভালো কাজ করতেছি। পরে টিম আকারে টিম রেডি করবো, এই ধরনের কিছু একটা পরিকল্পনা চলে আসলো। অনেকেই অনেক বড় ধরনের প্রজেক্ট আসতেছে, বাট আমার টিমের জন্য আমি কাজ করতে পারতেছি না। একবার একটা মানে এত বড় একটা প্রজেক্ট আসছিল, বাংলাদেশি বলতে পারেন যে প্রায় 1 কোটি টাকার একটা প্রজেক্ট আসছিল 2004 সাল, 4-5 সালের মাঝামাঝি অবস্থা, এরকম একটা সময়। তখন আমি কি করলাম যে অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। তখন আমার কিছু পরিচিত হয়ে গেল, মোটামুটি ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরিচিত হয়ে গেলো। তাদের কাছে কারো কাছ থেকে খুব একটা ভালো সাপোর্ট আমি পাইনি। তখন আমি চিন্তা করলাম যে আমার একটা ভালো সাপোর্ট দেওয়ার জন্য আমার একটা টিম তৈরি করা দরকার। তখন আমি কুইক টিম নামে একটি মানে টিম রেডি করলাম। কুইক টিম মানে দ্রুত যেন সাপোর্ট দিতে পারি। ঠিক আছে, এই জায়গা থেকেই চিন্তা হলো যে কুইক টিম, দ্রুত যেন একটা সাপোর্ট দিতে পারি। তারপর একটা টিম তৈরি করলাম। টিম কীভাবে তৈরি করব, এদেরকে তো শেখাতে হবে। তখন আমি রংপুরে চলে আসছি, শহরে চলে আসছি। তখন আমার যে যারা আশেপাশে তাদেরকে শেখাতে চাই, তারা গুরুত্বই দেয় না বিষয়টাতে। তারপরে অনেক কষ্ট করে 2-1 জনকে শিখালাম, আমি করলাম, তারাও আমাকে সাপোর্ট দেওয়া শুরু করলো। পরবর্তী সময় আস্তে 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 এসে সব কিছু অ্যাভেলেবেল হয়ে গেলো, ইউটিউব হয়ে গেলো অ্যাভেলেবেল, সবার কাছেই নেট। তারপর আপনার বিশেষ করে ওয়াইম্যাক্স তখন খুব ভালো চলছিল, ওয়াইম্যাক্সের নেট, অ্যানাদার যে ইয়েগুলো আছে, সবাই মোটামুটি কম্পিউটার কেনা শুরু করে দিল। 12 সালের এই দিকে চলে আসলাম। এই সময়টা কিন্তু এইভাবেই চলছিল, আস্তে 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 চলছিল। দিব্যি আমার ওই দিকের ব্যবসাও কিন্তু চলছে, উইন্ডোজ দেওয়ার ব্যবসাও কিন্তু ভালো চলছে। তারপর যে উইন্ডোজ দেওয়া, তারপরে কম্পিউটারের যে বিভিন্ন ধরনের কাজবাজ কমপ্লিট করা, প্রিন্টার সেট আপ দেওয়া, তারপরে আপনার ফটোশপের আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, ফটোশপের আমি এখন পর্যন্ত আমার বাসায় এখন পর্যন্ত আমার সিডিগুলো আছে, 1000+ সিডি আছে আমার উইন্ডোজের। তার বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া সফটওয়্যারের যে বিভিন্ন ধরনের ইয়েগুলো আছে, এই সফটওয়্যারগুলো ওভারঅল বিষয় হলে 1000+ সিডিগুলো আমার কাছে এখন পর্যন্ত আছে। এই বইগুলো পাশাপাশি সিডিগুলোও ছিল। আমি যখন যার দোকানে যেতাম কিংবা কারো বাসায় যদি কাজ করতাম, তা মোটামুটি একটা ব্রিফ কেসের মতো একটা ইয়ে ছিল। তখন কিন্তু ব্রিফ কেসের মতো ইয়েগুলো কিনতে পাওয়া যেত। ঠিক আছে, 4টা করে সুন্দর করে মনে করেন যে এককটায় গ্যাপের ভিতরে মনে করেন যে 70, 80টা, 50টা করে আপনার সিডি রাখা যেত। এরকম বড় বড় ব্রিফ কেসের মতো কিনতে পাওয়া যেত, সেগুলো কিনেছিলাম। যেখানে যেতাম মনে করেন যে এই আহসানুদ্দিন নোমান আসতেছে, মানে নোমান নামে বেশি চিনতো আমাকে, আহসানুদ্দিন নামে কেউ চিনতো না ওভাবে। তারপরে এইভাবে কাজ করতেছিলাম, দিনকাল খুব ভালো চলছিল। আস্তে 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 মনে করেন যে পরে কমিউনিটি আস্তে আস্তে বাংলাদেশে বাড়তেছে, যে ফ্রিল্যান্সিং বিভিন্ন ধরনের। তখন তো মনে করেন যে ওডেক্স, তারপরে আপনার ইলান্সার, freelancer.com এগুলো বেশি ছিল। এখন তো ফাইবার, তখন ফাইবারের এতটা সরগম একটা অবস্থা ছিল না। ফাইবার তো রিসেন্ট আসছে, 5-7 বছর থেকে ফাইবারের বেশি আলোচনাটা বেশি চলে আসছে। ওই জায়গা থেকে কাজ করতে করতে, বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলোতে কাজ করতে করতে কোনো একটা সময় আমার কাছে মনে হয়েছিল যে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ জানি, তবে আমাকে আরও শিখতে হবে। শেখার জন্য মনে করেন যে বিভিন্ন ধরনের কোর্স করেছি, বিভিন্ন ধরনের বই কিনেছি। ইউটিউব থেকে তো আমি ইউটিউব থেকে আজও আমি প্রতিদিন 1-1.5-2 ঘন্টা পর্যন্ত আমি ইউটিউবে নিজেই শিখি। ঠিক আছে, আমি আপনাদেরকে শেখাই অনেক সময় হয়তো বা, কিন্তু আমি নিজে থেকেই শেখার চেষ্টা করি। কারণ আমার শিখতে হয়, কারণ আমার নিজেকে কাজ করতে হয়, জন্য শিখতে হয়। এরকম করতে করতে শিখতেছি, জীবনযাপন চলতেছে, সব কিছু, লেখাপড়াও চলছে। এপাশে আমি আবার ইংরেজিতে অনার্স মাস্টার্স, পাশাপাশি এ পাশে আপনার মাদ্রাসায় 2 দিকে লেখাপড়া করতে হচ্ছে, প্রচুর পরিমাণ লেখাপড়া করতে হচ্ছে। তবে কলেজের মুখ খুব কম দেখেছি আমি, কারণ কলেজে খুব কম যেতাম। মানে আমার মেসেই লাইফটা সবচেয়ে বেশি কেটেছে, মানে মেসে চেয়ার টু বেড এরকম একটা মানে কি বলবো, আর কলেজে খুবই কম যেতাম আর কি। এমনি ফ্রেন্ড সার্কেলরা পরিচিত ছিল। একটা অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে যে
আমি সেকেন্ড ইয়ারে যখন ইংরেজিতে সেকেন্ড ইয়ারে আমি কারমাইকেল কলেজে, রংপুর কারমাইকেল কলেজে যখন আমি ভাইবা দিতে যাই, আমার একজন স্যার ছিলেন, উনি নাম হচ্ছে সিরাজুল হক স্যার, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, উনি মারা গিয়েছেন। প্রচণ্ড রাগী ছিল, ঠিক আছে। ওনার আশেপাশে কোনো স্টুডেন্ট গেলে কয়েকবার চিন্তা ভাবনা করে যেতে হতো, কারণ উনি 10 জন 20 জন 50 জনের সামনে দুটো চট দিতেও কোনো দ্বিধাবোধ করতেন না। ছাত্ররা এত ভয় করত, আর উনি এত কড়া একজন স্যার ছিলেন। আল্লাহ কি বলবো, আল্লাহর কাছে হাজারবার দোয়া করছিলাম, আল্লাহ ভুল করে যেন এই স্যারের কাছে ইন্টারভিউ যেন না পড়ে আমার, এই স্যারটা যেন অন্ততপক্ষে আমি যখন ইন্টারভিউ দিতে যাই অন্ততপক্ষে যেন বাথরুমে যায়, এরকম কিছু একটা আল্লাহ না করুক। মানে কি বলবো আর, ওই স্যারের কাছে সর্বশেষ ইন্টারভিউটা আমার পড়ছে, আমাকে ইন্টারভিউ নিয়ে তারপর উনি বাথরুমে গেছে, বেশি এরকম একটা সিচুয়েশন আমি পড়ে গিয়েছিলাম। যা হোক, যাওয়ার পরে বলতেছে, তোমাকে তো কোনোদিন দেখলাম না আমার ক্লাসে। স্যার আমি ক্লাস করি, সব মিশা কথা, কিন্তু সব মিশা কথা কইতেছে। স্যার আমি ক্লাস করি, তোমার নাম কি? দেখছে, তোমার নাম কি? স্যার এটা নাম বলছি আমার। তুমি আমাকে চেনো? জি স্যার চিনি। আমি কোন সাবজেক্ট নিছি? আল্লাহু আকবার। মনে করেন যে গোটা 7 আসমান জমিন আমার মাথার উপর পড়ে গেছে। আমি তো জানি না যে স্যার আমার কোন সাবজেক্ট পড়ায়। স্যার এমন একটা গালি দিলেন, কমন গালি, যেটা আমাদের মা বাবারা সবসময় গালি দেয়, অমুকের বাচ্চা, ঠিক আছে, অমুকটা আপনারা বুঝে নেবেন, টুট টুট। ওই বাকি স্যারদের সামনে এরকম একটা গালি দিল, অমুকের বাচ্চা। আমি তো কিছু নাই, আমি আর কি বলবো, আসমান জমিন তো আমার মাথার উপরে। তারপরে বললো যে 2-1টা প্রশ্ন করলো। প্রথমে যে উনি ধাঁধানি আমার দিছে, আমার পেটের ভিতরে কিছু নাই, মাথাতেও কিছু নেই, পেটের ভিতরে কিছু নেই, সব হজম হয়ে গেছে। এরকম করতেছি, স্যার বললো আরও, মনে করেন যে 2টা গালি একসাথে দিল, অমুকের বাচ্চা অমুকের বাচ্চা। বললো যে তোরা ক্লাস করিস না, আরেকটা গালি দিল, যা বের হ, আস্তে করে বের করে দিল। যা হোক, পাস মার্কের চেয়ে 1 মার্ক বেশি দিয়েছিলেন উনি, মানে ফেল করায় নেই আর কি, পাস মার্ক যেটা সেটাতে 1 মার্ক বেশি দিয়েছিলেন। 50 মার্কের ভাইবা ছিল তো, 23 মার্ক মনে হয় আমাদের ইয়ে ছিল, অথবা 24 মার্ক এরকম কিছু একটা, এই মুহূর্তে মনেও নাই আমার। মোটামুটি আমাকে মনে 24 কি 25 দিয়েছিল এরকম একটা, মানে পাস মার্ক দিয়েছিলেন আমাকে আর কি, আমার মনে আছে এখনও। যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় পরে করেছি যে না, পাস করাইছে আমারে। তা ওই জায়গা থেকে মানে আমি বুঝাতে চাচ্ছি যে আমি কোনোদিন কলেজে যেতাম না, খুব কম যাইতাম, ফর্ম ফিল আপের সময় আর এমনি ইনক্রোজ যখন দেওয়া লাগতো তখন যেতাম আর কি। আর সবসময় আমি কাজ করতাম, প্রচুর পরিমাণ পরিশ্রম করতাম, কাজ করতাম, এত বেশি পরিশ্রম করতাম। আমার মেসের যে ছেলেরা ছিল তারা বলতো যে নোমান অনার্সই পাস করতে পারবে না, কোনোদিন লেখাপড়া এর দ্বারা সম্ভব না। তা আল্লাহ যা করুক, অনার্স কমপ্লিট করেছি, ওভারঅল সব কিছু শেষ করতে পেরেছি। তবে আমার জায়গা থেকে আমি যেটা নিয়েছিলাম সেটা নিয়ে আমি সাকসেস হয়েছি। আমি গর্ব করে বলতে পারি, আমি আমার জায়গাটা থেকে, যে জায়গাটাতে আমি কাজ করছি, যে ফিল্ডে আমি কাজ করছি, সেই ফিল্ডে কিন্তু আমি যথেষ্ট সাকসেস, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া দেয়। তবে আমাকে প্রতিনিয়ত শিখতে হচ্ছে, আপডেটের সাথে তাল মিলিয়ে আমাকে শিখতে হচ্ছে। ওখান থেকে যখন আমি কাজ কমপ্লিট করলাম, মোটামুটি অনার্স সেকেন্ড ইয়ার কমপ্লিট হওয়ার পরে আমার কম্পিউটার তো তখন আছে, কাজবাজ করছি, ইয়ে করছি। এর গ্যাপ থেকে আস্তে 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 অনার্সে আবার আমার গ্যাপ ছিল আমি 2বার গ্যাপ দিয়েছি। আমার অনার্স লাইফে আমার 2বার গ্যাপ হয়েছিল, পরীক্ষা দিতে পারিনি, পড়ি নেই, পরীক্ষা দিব কি, আমি তো মনে করেন যে আমার কম্পিউটার নিয়ে বসে আছি। এগুলো নিয়ে মেলা কথা শুনতে হয়েছে আমার, কিন্তু আমার ফ্যামিলি খুব ভালো এই বিষয়টা সম্পর্কে জানতো না যে আসলে আমি গ্যাপ দিয়েছি কিনা। আমার যারা মেসে ছিলেন তারা তো জানতো, ঠিক আছে, তারা আমার ফ্যামিলির যদি কেউ মেসে আসতো তাদেরকে আমি জানাইতেই দিতাম না যে তারা আমার ফ্যামিলির কেউ আসছে, অমুক তমুক, কোনো রকম আসলে কোনো রকম বের করে দিতাম আর কি, ঠিক আছে। তারা যেন আমার সম্পর্কে, কেউ যেন আমার সম্পর্কে কিছু বলতে না পারে, কেউ ইয়ে করতে না পারে। কিন্তু আজকে আমার জায়গা থেকে যেটা নিয়ে পড়েছিলাম সেটা নিয়ে আমি সাকসেস, আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি যে আমি সেটা নিয়ে সাকসেস। পরবর্তী সময়টাতে 2015 সালের দিকে চলে আসি এখন। এর মাঝখানে এভাবেই মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলছে, খুব ভালোভাবে সব কিছু মেনটেন করতেছি, কম্পিউটার কেনা হচ্ছে ভালোভাবে সব কিছু। 2015 সালে এসে দেখলাম যে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড দিচ্ছে, তারপরে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড করলাম, আপনার অ্যাপ্লাই করলাম লালমনিরহাট ডিস্ট্রিক্ট থেকে, রংপুর বিভাগের লালমনিরহাট, তখন তার বিভাগ ছিল না, তখন রাজশাহী বিভাগ ছিল, লালমনিরহাট ডিস্ট্রিক্ট থেকে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমার ইন্টারভিউ নিলেন, ইন্টারভিউ নেওয়ার পর 2000 ঘন্টা দেখতে চেয়েছেন ওনারা। তারপরে আমি কতগুলো জব করেছি, মিনিমাম 50 জব এরকম কিছু একটা দেখতে চেয়েছিলেন। তবে 2000 ঘন্টা এটা আমার মনে আছে স্পষ্ট, যে 2000 ঘন্টা থাকতে হবে, নাহলে অ্যাওয়ার্ডটা দেওয়া হবে না। 2000 ঘন্টা ছিল আলহামদুলিল্লাহ, তখন আপওয়ার্কে 2000 আপনার তখন তো ওডেস ছিল।
2000 ঘন্টা দেখেছে, তারা জব দেখেছে, সবকিছু ওভারঅল দেখার পরে তারা মনে করেছে আমাকে দেওয়া যাবে, তখন আমাকে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডটা দিল, তখন আমরা গিয়ে নিয়ে আসলাম ঢাকা আপনার কৃষি ইনস্টিটিউট না, ওটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মেবি, ওখান থেকে আমরা এটা নিয়ে আসলাম, রিসিভ করলাম। রংপুরের একজন ছিলেন, তার সাথে তখন আমার পরিচয় হয়েছে। 2016 সালে আইসিটি মিনিস্ট্রি থেকে তখন একটা অ্যাওয়ার্ড দিল, ওটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, সারা বাংলাদেশ থেকে মোটামুটি ন্যাশনাল অ্যাওয়ার্ড দিল 6 জনকে, আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরির আরও 8-10টা অ্যাওয়ার্ড দিয়েছে। তার ভিতরে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড 2016 সালে সেটা পেয়েছি। সেটাতে আমার মোটামুটি তারা ইনকাম দেখেছিলেন $5 লক্ষ। তখন আমার ইনকাম ছিল এটা, $5 লক্ষ ওভারঅল ইনকাম করেছিলাম সব কিছু। তারা কিন্তু একবার আবার অনেকে মনে করে যে এইগুলো অ্যাওয়ার্ডগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, বিভিন্নভাবে জায়গা থেকে বিভিন্নভাবে নেওয়া যায়, কিন্তু না, আসলে বিষয়টা এমনটা নয়। ঠিক আছে, এটা বিজনেস কার্ড নয় যে আপনি এক জায়গা থেকে বানালেন কিংবা একটা বই ছাপায় নিয়ে চলে আসেন, বিষয়টা এমনটা নয়। এটা অনেকের ভুল ধারণা, আসলে অনেক কিছু যাচাই করে দেয়। আমার পায়োনিয়ার ট্রানজেকশন দেখেছে, সেটা মার্কেট প্লেস থেকে এসেছে না বাহির থেকে এসেছে সেগুলো দেখেছে। আমার মার্কেট প্লেস থেকে ওভারঅল সবগুলো মার্কেট প্লেস থেকে সব কিছু মিলাইয়া আমার $5 লক্ষ+ তার ইনকাম দেখেছিল 2016 সালে। তারপরে আমাকে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করলো, রংপুর ডিভিশন থেকে আমাকে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করলো ন্যাশনাল অ্যাওয়ার্ডে, আলহামদুলিল্লাহ। তখন সেটা খুব সুন্দরভাবে পেয়েছি। এরপরে আমার অসংখ্য প্রায় মোটামুটি আমার বুক সেলটার উপরে আছে 30-এরও অধিক বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড আছে, উদ্যোক্তা অ্যাওয়ার্ড থেকে শুরু করে কেরিয়ার বুস্ট-আপ অ্যাওয়ার্ড থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড আছে আলহামদুলিল্লাহ। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন ধরনের যে A2A-এর বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো হয়, সেগুলো থেকে অসংখ্য অ্যাওয়ার্ড আছে আলহামদুলিল্লাহ। অনেকগুলো অ্যাওয়ার্ড আছে, অ্যাওয়ার্ড রাখার মতো জায়গা আমার এই বুক সেলটাতে বর্তমানে নাই। বইয়ের পাশাপাশি আমার অ্যাওয়ার্ডগুলো রেখেছি। তারপরে আপনাদের যারা এই ভিডিওটা দেখছেন, আমার ইউটিউব থেকে একটা দিয়ে সিলভার বাটন দিয়েছে, সেটা সম্পূর্ণ প্রাপ্য আপনাদের। আমি চেষ্টা করেছিলাম যে কন্টিনিউয়াসলি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আমি ইতিমধ্যে আমার এই চ্যানেলটিতে প্রায় 700+ ভিডিও দিয়েছি, একাধারে, একদিনও মিস করি নাই, একাধারে কন্টিনিউ এভরিডে এভাবে দিয়ে এসেছি। আশা করি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে হয়তো কন্টিনিউ করতে পারবো না কাজের ব্যস্ততার কারণে, কিন্তু দিয়ে যাব ইনশাল্লাহ, আপনাদেরকে কিছু শেয়ার করব। এভাবেই আমার ফ্রিল্যান্সিং কেরিয়ারটা শুরু হয়েছে। পরে তো আপনার 2017 সালের দিকে শেষের দিকে বিয়ে করলাম। বিয়ে করার পরে মনে করেন যে কিছুদিন একটু কাজকাম একটু হয়ে গেছিলো, শ্বশুরবাড়ি, বউ, নতুন বউ, যেটাই হোক না কেন সব মিলিয়ে আর কি ঘোরাফেরা, আড্ডা দেওয়া একটু বেশি হয়ে গিয়েছিল। তখন একটু কাজ কম ছিল, তবে আমার অফিসে আমার যারা ছিল তারা সকলেই আমাকে সাপোর্ট দিয়েছিল, আমার কাজগুলো তারা করতো বিশেষ করে। বিয়ে করার পরে মোটামুটি তো বিয়ের সময় আমি একটা অভিজ্ঞতার কথা বলি। বিয়ের সময় আমি কেন জানি একটা মারাত্মক ক্রাইসিসে পড়ে গিয়েছিলাম, বলতে পারি না আমি কেন জানি একটা মারাত্মক ক্রাইসিসে পড়ে গিয়েছিলাম। আমি বিয়ে করার সময় আমি আমার এক স্টুডেন্টের কাছ থেকে টাকা ধার করেছিলাম। ঠিক আছে, আমি এমন একটা জায়গায় গিয়েছি যেখানে আমার মনে করেন যে আমার কার্ডের টাকা ফুরিয়ে গেছে, সব কিছু ফুরিয়ে গেছে। তারপর আমার স্টুডেন্টকে বললাম যে আমাকে 20,000 টাকা দেন। 20,000 টাকা নিয়েছিলাম, আমার মনে আছে এখনো। সে সাথে সাথে আমাকে 20,000 টাকা আমার ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছে ডাচ বাংলায়। আমি ওখান থেকে টাকাটা তুলে নিয়ে আমি আজও তার প্রতি কৃতজ্ঞ, মানে যথেষ্ট উপকার করেছিল আমার। তখন 20,000 টাকা আমার কাছে অনেক টাকা ছিল, কারণ এমন একটা ক্রাইসিস মোমেন্টে ছিলাম কোনো একটা কারণে। কারণ একটি কথা মনে রাখবেন, মানুষের একটা সময় আসবে, কোনো একটা সময় আপনাকে ক্রাইসিস মোমেন্ট পার করে এসে আপনাকে একটা ভালো জায়গায় আসতে হবে। পরবর্তী সময়টাতে আমি আমার ক্রাইসিসটাকে মেনটেন করার জন্য, আমার ধার দেনা যেগুলো ছিল এগুলোকে মেনটেন করার জন্য বিয়ের 15-20 দিন পর থেকে এত বেশি কাজ করা শুরু করে দিয়েছিলাম যে আমার নতুন বউ বাসায় রেখে আমি অফিসে ফ্লোরে ঘুমাইতাম, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইতাম। এত বেশি কাজ করা শুরু করে দিলাম, কারণ আমার এগুলোকে সব ম্যানেজ করতে হবে। একটা চাপ সৃষ্টি হয়ে গিয়েছিল আমার উপরে, আমাকে ইনকাম করতেই হবে, একবার বেশি ইনকাম। আমি যে আগে ইনকাম করতে যাচ্ছি 10 গুণ বেশি ইনকাম করতে হবে। আলহামদুলিল্লাহ আমি সেটা রিকভার করতে পেরেছিলাম 6 মাসের ভিতরেই। আমি যখন ঘুমাইতাম আমার ঘুম ধরতো না। ঠিক আছে, একটা তোয়ালি আমি কিনেছিলাম, ছোট এরকম টাওয়েল কিনেছিলাম, তোয়ালি যেটাকে বলা হয় টাওয়েল। ঠিক আছে, টাওয়েলটা চপচপা করে ভিজানোর পরে চোখের উপরে এভাবে দিয়ে তারপরে এখানে শুইতাম। চোখটা যখন একটু ঠান্ডা হতো তখন হয়তো 1-1.5 ঘন্টা ঘুমাইতে, 2 ঘন্টা ঘুমাইতে পারতাম, তো লাইট জ্বলায় ঘুমাইতাম যেন বেশি ঘুমাইতে না হয়। এতটা পরিশ্রম করেছিলাম আমি ওই সময়টাতে। আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বিয়ে করার কিছুদিন 6 মাস পরেই আমি আমার ইনকামটাকে আমি 10 গুণ জেনারেট করতে পেরেছিলাম পরিশ্রম করে। তখন থেকে আমার মনে হয়েছিল যে আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। আমি আজও 15 ঘন্টা 20 ঘন্টা করে কাজ করার
চেষ্টা করি যাতে করে আমি আরও ভালো কিছু শিখতে পারি, আরও ভালো কিছু করতে পারি। এখন পর্যন্ত আপনারা যারা ইউটিউবে আছেন, আমাকে দেখেছেন, আমি সবসময় কাজ করার চেষ্টা করি। আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু ভালো কিছু দেওয়ার জন্য। হয়তোবা আপনাদেরকে খুব আপডেট তেমন কিছু দিতে পারি না, কারণ আমার ব্যস্ততার কারণে, কারণ আমার প্রচুর পরিমাণ নিজেকেই কাজ করতে হয়, ঠিক আছে? এই জন্য তেমন কিছু দিতে পারি না। তবে সামনের দিনগুলোতে চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। একটা বিষয় আপনাদেরকে বলে রাখবো যে কাজ যদি আপনি ভালো জানেন, সেটা মার্কেট প্লেস হোক, মার্কেট প্লেসের বাহির হোক, আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি এখন তো আপনাদের কাছে হাজারো রিসোর্স আছে, ইউটিউবে হাজারো রিসোর্স আছে, আপনারা কাজ করতে পারেন। বিভিন্ন ধরনের কোর্স আছে, যেমন আমি বিভিন্ন ধরনের কোর্স নিয়ে আসছি আপনাদের অনেকের রিকোয়েস্টে। ফেসবুকে অনেকে বলে ভাই আমাকে শেখান। আমার তো রংপুরে 1000+ স্টুডেন্ট আছে যারা ডিরেক্ট সফল, সরাসরি সফল। 1000+ স্টুডেন্ট আছে রংপুরেই, যারা মাসে 4 লক্ষ 5 লক্ষ টাকা করে ইনকাম করছে শুধুমাত্র ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইনের একটা আলাদা জায়গা করে নিয়েছে এই রংপুরের জায়গাটাতে, ঠিক আছে? গ্রাফিক ডিজাইনে বিভিন্নভাবে তারা কাজ করতেছে। হয়তো তারা বেসিক থেকে শুরু করেছিল আমার কাছ থেকে, কিন্তু পরবর্তীতে বিভিন্নভাবে করে আজকে ভালো টাকা ইনকাম করতেছে, যাদের ইনকাম দেখলে অনেকেই ভাবতেই পারবেন না, কল্পনাই করতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে সর্বশেষ বলবো যে প্রতিটা মানুষের জীবনেই কষ্ট করতে হয়েছে, কষ্ট করতে হবে। আপনিও যদি আপনার সফলতা নিয়ে আসতে চান, আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। এখন দেখেন আমি একটা লাইভ ক্লাস করাচ্ছি, মানে তাও কি বলবো, প্রচণ্ড রিকোয়েস্টের পরে, কারণ আমার সময়ের যে মূল্যটা, ওটা লাইভ ক্লাসে যে টাকাটা আসবে, ঠিক আছে, তার চেয়ে আমার সময়ের মূল্যটা হচ্ছে অনেক বেশি। আমি অন্য জায়গায় এটাকে ম্যানেজ করতে পারলে অনেক বেশি টাকা আসে। তারপরে তাদের রিকোয়েস্টে তারা যেন উপকৃত হতে পারে, এজন্য একটা লাইভ ক্লাস করাচ্ছি। তারপরে এই সময়ের ফাঁকে ফাঁকে কিউটি একাডেমি, যে কুইক টিমেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কিউটি একাডেমিটাকে আমরা লঞ্চ করেছি। সেখানে আমরা করেছি বিভিন্ন ধরনের কোর্সগুলো, ছোট ছোট কোর্সগুলো দিয়েছি। সেই কোর্সগুলোর মাধ্যমে আপনারা মনে করেন যে প্রায় 20,000 স্টুডেন্ট তারা এখান থেকে শিখতেছে এবং শিখেছে। এখন পর্যন্ত তারা টোটালি স্যাটিসফাইড আমার কাছে মনে হয়। সামনের দিনগুলোতে আপনাদের জন্য আরও অনেক ভালো কিছু নিয়ে আসবো। তবে আপনাদের প্রতি হাত জোর করে রিকোয়েস্ট করছি, শিখতে হবে আমাদেরকে। না শিখে কোনো কিছু করতে পারবেন না। আপনি শিখে গর্ব করেন, কোনো সমস্যা নাই। না শিখে কারোর সাথে তর্কও করতে যাবেন না, গর্বও করতে যাবেন না, তাহলে কিন্তু ঠকে যাবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা শিখেন, ভালো কিছু করতে পারবেন। মার্কেট প্লেসগুলো আপনাদের জন্য বসে আছে। মার্কেট প্লেসের বাইরে হাজারো ক্লায়েন্ট, লক্ষ লক্ষ মিলিয়ন ক্লায়েন্ট আপনার জন্য বসে আছে। আপনি যদি ভালো কাজ জানেন, আপনাকে ডেকে নেবে। আমি গত কয়েকদিনে ফেসবুকে কয়েকটা ছেলেকে আমি নক করেছি, তাদের কাজ দেখে, তাদের আপনার বিভিন্ন ধরনের গ্রুপগুলোতে তাদের কাজগুলো দিয়েছে, তাদেরকে নক করেছি এবং তাদের কয়েকজন ইন্টারভিউ নিয়েছি আমি আপনাদেরকে ব্যক্তিগত কিছু কাজ দিব, এই কাজগুলো আপনারা করতে পারবেন কিনা। আমি নিজে তাদেরকে করেছি, ফোন করেছি যে আমি আপনাকে কাজ দিব। আজকে একটা ছেলেকে আমি নক করেছি, যেদিন ভিডিওটা আমি বানাচ্ছি, আজকে একটা ছেলেকে আমি নক করেছি। তার বিহান্সের একটা প্রোফাইল দেখে আমার এত বেশি পছন্দ হয়েছে, তাকে আমি নক করতে বাধ্য হয়েছি। ক্লাস 9-এ পড়ে মাত্র। কল্পনা করা যায় সে এত ভালো ডিজাইন পারে। তাকে আমি বলছি, তুমি কি আমার সাথে কাজ করবে? বলো যে শিওর, আমার সামনে পরীক্ষা আছে, পরীক্ষা দেওয়ার পরে আমি আপনার সাথে যোগাযোগ করবো। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি তাকে দিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, আমার জায়গা থেকে আমার মনে হয় 1 যুগের বেশি সময়ের একটা এক্সপিরিয়েন্স আছে, তারপরেও তার কাজগুলো পছন্দ হচ্ছে, তাকে আমি হায়ার করতে বাধ্য। আমি তাকে হায়ার করার জন্য আমি তাকে ফোন দিয়ে বলতেছি যে আমি তোমাকে হায়ার করতে চাই। তার মানে আপনি যদি কাজ জানেন, আপনাকে খুঁজে নেবে। বিদেশি কোম্পানি আপনাকে খুঁজে নেবে, এক্সপার্টরা আপনাকে খুঁজে নেবে, এক্সপার্ট কোম্পানিগুলো আপনাকে খুঁজে নেবে, ভ্যালুয়েবল কোম্পানিগুলো আপনাকে খুঁজে নেবে। অতএব সেই সময়টা পর্যন্ত আপনাদেরকে শিখতে হবে, সেই সময়টা আপনাদেরকে ধৈর্য ধারণ করে কাজে লাগাতে হবে, শিখতে হবে। আমি আপনাকে 1% টাচ দেবো, 99% টাচ আপনাকে নিতে হবে। আমি 1% আপনাকে সহযোগিতা করবো, 99% সহযোগিতা নিজে করতে হবে। আদারওয়াইজ ভালো কিছু করা সম্ভব না। আপনাকে শিখতে হবে, আপনাকে সময় দিতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন। সর্বশেষ বলার আগে এবং সর্বশেষ ভিডিও শেষ করার আগে, যাওয়ার আগে দুটো জিনিস আমি আপনাদেরকে দেখায় দিব। সেটা হচ্ছে যে এই যে দেখেন, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড 2015, এটা আমি পেয়েছিলাম। এটা আমার কাছে বলতে পারেন যে একটা সোনার হরিণ বলতে পারেন, এত দামি একটা জিনিস, ঠিক আছে? এটা কি বলবো, এটা ধরলে শান্তি লাগে, খুবই শান্তি লাগে, মন থেকে একটা তৃপ্তি পাই যে না, এটা আমার, এটা আমি অর্জন করেছি। এটা হয়তো বা অনেকের কাছে মূল্যায়ন না থাকতে পারে, বাট আমার কাছে এটা একটা কলিজার অংশ হিসেবে কাজ করে, বুঝতে পেরেছেন? তারপরে 2016 সালে যেটা আমি পেয়েছি, এই যে এটা বেস্ট ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বেস্ট ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড আমি 2016 সালে এটা আমি পেয়েছি। ওটা 15 সালে ছিল, এটা 2016 সালে ছিল, আইসিটি ডিভিশন থেকে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এগুলো আসলেই, এটা দেখতে পাচ্ছেন কাচের জিনিস, বাট এটা আমার কাছে কাচের জিনিস না, এটা আমার কাছে হীরকখণ্ডের মতো, ঠিক আছে?
মানে কি বলবো, হীরা দিয়ে মোড়ানো এটা একটা জিনিস, এটাতে ভালোবাসা, শ্রম, অনেক কিছু এটার ভিতরে আছে। আশা করি এটা দেখানোর মূল কারণটা হচ্ছে যে আসলে এই যে 2002 সালের টিপস অ্যান্ড ট্রিক্স, 2001 সালের টিপস অ্যান্ড ট্রিক্স থেকে 2015 সালে এসে আমার কিন্তু সফলতার সার্টিফিকেট, সফলতার ক্রেস্ট আমি পেয়েছি। আর আমরা 15 দিন, 20 দিন, 1 মাস, 3 মাস, 6 মাস কোর্স করার পরে বলি, ভাই আমার কি 50,000, 1 লক্ষ টাকা ইনকাম হবে? ভাই কাজ শেখেন, আপনাকে ডেকে নেবে। কাজ শেখেন, আপনি মাটির নিচ থেকে আপনাকে তুলে নিয়ে আসা হবে। এই মিয়া কাজ করো, টাকা দিচ্ছি। কত টাকা লাগবে? আমার একটা সাইট রিডিজাইন করার জন্য শুধুমাত্র টেমপ্লেট ডিজাইন করবে একটা ছেলের জন্য আমি 15 দিন বসেছিলাম। বসে থেকে তাকে ইনস্ট্যান্ট এখানে বসে আমার টেবিলে বসে আমি 40,000 টাকা শুধু দিয়েছি তাকে, নগদ 40,000 টাকা দিয়েছি। ডিজাইন করে দেবে, 7 দিন টাইম নিয়েছে। 7 দিন লাগবে না, তার 3 দিনই আনাফ। সে এতটা এক্সপার্ট, তারপর আমি তাকে 7 দিন টাইম দিয়েছি। এক্সপার্ট। আপনি এক্সপার্ট হন, আপনাকে আমি খুঁজে নেব। আপনি এক্সপার্ট হন, আপনাকে অনেক দামি দামি কোম্পানিগুলো খুঁজে নেবে। আপনি এক্সপার্ট হন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনার জন্য অফার আসবে। দেখেন না, বাংলাদেশের অনেক ছেলে মেয়েরা বিদেশে কাজ করছে। আপনি কেন পিছিয়ে আছেন? আপনি কেন পিছিয়ে আছেন? আমিও তো পরিকল্পনা করতেছি, আমি বিদেশে চলে যাব, আমি আমেরিকায় চলে যাব, আমি কানাডায় চলে যাব। কানাডায় বিজনেস লঞ্চ করেছি, বিভিন্ন জায়গায় আমি বিজনেস লঞ্চ করতেছি, আমি চলে যাব। আপনি কেন বসে আছেন? আমি মাসে যদি 20 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা ইনকাম করতে পারি, আপনি কেন 10,000 টাকার চাকরি করবেন? আপনি কেন 20,000 টাকার চাকরি করবেন? আপনি তো 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনাকে তো কেউ নিষেধ করেনি। আপনি কেন বসে আছেন? বসে থাকা যাবে না, আমাদেরকে শিখতে হবে, অনেক ভালো কিছু করতে পারবেন। অনেক ভালো কিছুর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে অনেক বেশি সময় আপনাদেরকে নিয়ে ফেলেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেক কথাবার্তা হয়তো বলে ফেলেছি, আরও ঘন্টার পর ঘন্টা কথা বলে এই কথাগুলো শেষ হবে না, কারণ অনেক কথা আছে। এই কথাগুলোর ভিতরে দুঃখ, কষ্ট, অনেক কিছু আছে, অনেক স্মৃতি আছে, যে স্মৃতিগুলো আসলে আপনাদের সামনে তুললে আপনারা শুনবেন, হয়তো বা অনেকে বিরক্ত হবেন। এটাই স্বাভাবিক, কারণ 2002 সালের কথা, আজকে আমরা 21 দশকে আছি। এই কথাগুলো ভালো নাও লাগতে পারে। অতএব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর স্মৃতি দেখবেন। আর অবশ্যই মানুষ মাত্রই ভুল, আমরা ভুল করে থাকি, আমি ভুলের ঊর্ধ্বে নই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ কথা হলো এটাই, পরবর্তী টিউটোরিয়াল, পরবর্তী ইন্টারভিউ, আমার নিজের ইন্টারভিউ আজকে নিজেই নিলাম, আপনারা দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।